আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবার তোমাদের সাথে ক্লাস, মানে তোমাদের আবার সেই কেমিস্ট্রি ক্লাস। এর আগের ক্লাসগুলো সম্ভবত তোমার সাথে, মানে তোমাদের সাথে আমার হয়নি আর কি। আহ, যেহেতু তোমাদের নতুন সিলেবাস দেওয়া হয়েছে, করোনাকালীন সিলেবাস, তো আমরা এই ফার্স্ট পেপার, যেহেতু তোমাদের ফার্স্ট পেপারে এখন অনেক দিন যাবত রিভিশন হয়নি, তোমরা লাস্টে সেকেন্ড পেপারের ক্লাসগুলো করছো, এবং ফার্স্ট পেপারের ক্লাসগুলো আমরা কলেজে তোমাদের দিয়েছিলাম আর কি। তো আমরা এখন এই ফার্স্ট ইয়ারের যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর সিকিউ এবং এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। তোমাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের আঙ্গিকে আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আজকে আমরা ওই দ্বিতীয় অধ্যায়, মানে গুণগত রসায়ন নিয়ে কিছুটা এমসিকিউ এবং সিকিউ আলোচনা করব। তো এখানে তোমাদের যে নতুন সিলেবাস আর কি, তোমরা সবাই মনে হয় মোটামুটি জানো যে কি কি আছে। তো তাও আমি একটু বলে দিচ্ছি তোমাদের এখানে সিলেবাসে কি কি আছে। আহ, পরমাণু রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করতে পারবে এরকম কিছু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেল। তারপর আছে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। তারপর হচ্ছে কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি। তারপর আছে হচ্ছে আউবাউ হুন্ড এবং পাউলির বর্জন নীতি। তারপর বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা গুণফল। আর ব্যবহারিকের কিছু অংশ আছে, যেমন কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরাইড, সালফেট, কার্বনেট আয়নের সিক্ত পরীক্ষা। আর সবশেষ হচ্ছে খাদ্য লবণ থেকে বিশুদ্ধ খাদ্য লবণের ক্যালাস তৈরি। হ্যাঁ, এই এতটুকু অংশই তোমাদের দ্বিতীয় অধ্যায় সিলেবাসের মধ্যে আছে, অনেক কিছুই বাদ দেওয়া হয়ে গেছে, তাই না? তো আহ, আজকে আমরা এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে তোমাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা হ্যান্ড রেজ করবে, আমি তোমাদের মাইক্রোফোন অন করে দিব। তো আমরা আর 1 মিনিট পরে শুরু করে দেখি আর কয়েকজন জয়েন করে কিনা। হ্যাঁ, তো আশা করি যদি এই করোনার সংকট উতরে আমরা যদি আবার ক্লাস শুরু করতে পারি, তো অবশ্যই কলেজের ক্লাসে তোমাদেরকে আবার আহ, এই সিলেবাসের উপর ক্লাস নেওয়া হবে আশা করি, এবং সেখানে আমরা আহ, সরাসরি যখন ক্লাসরুমে বসে ক্লাসগুলোতে অংশগ্রহণ করব, তখন অবশ্যই এর চেয়ে বেটার কিছু আমরা পাবো আর কি। হ্যাঁ, বিশেষ করে তোমাদের সেকেন্ড পেপারে যে সমস্যাগুলো আছে, সেগুলো সলভ হয়ে যাবে। তো আজকে আমরা এমসিকিউ দিয়ে শুরু করব এবং কিছু সিকিউ পরে আলোচনা করব আর কি। হ্যাঁ, তো এখানে প্রথম যে এমসিকিউটা আছে, সেটা হচ্ছে কোনটি আউটবাউ নীতি মেনে চলে। হ্যাঁ, তো এটা অ্যান্সারটা কি কেউ দিতে পারবা? মানে যারা অ্যান্সারটা পারবা তারা হ্যান্ড রেজ করতে পারো, তাদের মধ্যে থেকে আমি একজনকে বাছাই করে মাইক্রোফোনটা অন করে দিব, সে অ্যান্সারটা দিবা আর কি। হ্যাঁ, তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি আউটবাউ নীতি মেনে চলে। এখানে এরকম 4টা অপশন দেওয়া আছে। ক নাম্বারটা হচ্ছে 4s লেস দেন 3d লেস দেন 4p। খ নাম্বারটা 3d লেস দেন 4s লেস দেন 4p। ক নাম্বারটা 4d লেস দেন 5s লেস দেন 5p। আর এর পরেরটা অপশনটা হচ্ছে 5s লেস দেন 5p লেস দেন 4d। হ্যাঁ, অ্যান্সারটা কোনটা হবে ফয়সাল? জি স্যার, 1 নম্বরটা। 1 নাম্বারটা হবে, তাই না? এবং এটা আমরা কোন নীতি দিয়ে করব? আউটবাউন্ড নীতির কোন অংশটা দিয়ে স্যার করব? ওই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে অগ্রসর হয়। হ্যাঁ, রাইট, ওই যে এন প্লাস এল। হ্যাঁ, এই সূত্রটা জি ইউজ স্যার। করে যার শক্তিমানটা কম হবে সেটা দিয়ে আমরা করব। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্নটা হলো, বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের কত গুণ? এটার অ্যান্সারটা কে বলতে পারবা?
স্যার এটা কি 4 গুণ হবে? হ্যাঁ রাইট, এটা 4 গুণ হবে এবং এটা আমরা ওই সূত্র দিয়ে সহজে করে ফেলতে পারি। আমি জানি না তোমাদের সূত্রটা মনে আছে কিনা, ওই যে আর এন ইকুয়ালস টু ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তো প্রথম কক্ষপথের জন্য এন এর মান 1 আর দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান 2 হলে এটা 4 হয়ে যায় আর কি, তার মানে 4 গুণ হবে। তারপরে আলফা কণা কি, এটার অ্যান্সার কে বলতে পারবা? আলফা কণা কি? স্যার সাজিদ, দুটি প্রোটন, স্যার দুটি প্রোটন আর দুটি নিউট্রন স্যার। রাইট, এটা হচ্ছে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরের প্রশ্নটা হলো তোমার বোর পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে? বোর পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে? H প্লাস, হিলিয়াম প্লাস, স্যার লিথিয়াম 2+। লিথিয়াম 2+, রাইট। এটার ক্ষেত্রেই তোমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। H প্লাসের জন্য ইলেকট্রন সংখ্যা এর কোনো ইলেকট্রনই নাই। তারপরে হচ্ছে তোমার হিলিয়ামে 2টা ইলেকট্রন আছে আর বেরিলিয়াম 2+এ 2টা ইলেকট্রন আছে, তো ওগুলার ক্ষেত্রে এই নীতি কিন্তু প্রযোজ্য না আর কি। ওকে, তারপরের প্রশ্নটা কোনটি কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? কোন মডেলটি কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? হ্যাঁ বলো ফয়সাল। কোয়ান্টাম পরমাণু মডেল। না, কোয়ান্টাম পরমাণু মডেল পুরোপুরি কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত না। বোর পরমাণু মডেলটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বোরের পরমাণু মডেলটা কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, রাইট। তারপরের প্রশ্নটা হলো লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ কত আর কি। হ্যাঁ, কক্ষপথের ইলেকট্রনের বেগ কত? এই ম্যাথটা সলভ করে কি অ্যান্সার দিতে পারবা? লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ কত? তোমাদের হয়তো অনেকেরই সূত্রটা এখন মনে নাই, তাও আমি পাশে একটু লিখে দেই। সূত্র ছিল এরকম, ভি ইকুয়ালস টু হচ্ছে 2.18 into 10⁶ z by n। এরকম একটা সূত্র দেওয়া ছিল এবং এটা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? স্যার 1 নাম্বারটা। রাইট, 1 নাম্বারটা হবে অ্যান্সার, কারণ এখানে লিথিয়াম, যেহেতু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা z ইকুয়ালস টু হচ্ছে 3 আর তৃতীয় কক্ষপথের কথা বলা হয়েছে, n এর মানও 3, তাহলে ওইটা 3 কাটাকাটি চলে যাবে, মান হবে 2.18 into 10⁶ মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সারটা হবে। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান কত? দ্বিতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগের মানটা কত? স্যার একটু কি আগের পেজে একবার যাওয়া যাবে 1 সেকেন্ডের জন্য? আগের পেজে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো। জি স্যার। এখানে কোনো প্রশ্ন আছে ঠিক নাকি আছে, এটা? বাস আচ্ছা একটা জিনিস দেখলাম খালি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না তাহলে না না স্যার, ওই যে সূত্রটা শুধু স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন এই প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় পরমাণু দ্বিতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান কত? হ্যাঁ বলো। স্যার সামিয়া 3 হবে।
মানে গ নাম্বার। গ নাম্বারটা হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। 2.109 জি ইন্টু 10 ইনভার্স 34, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, রাইট অ্যান্সার। ওই যে MVR ইকুয়ালস টু NH বাই 2 পাই, ওই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আশা করি তোমরা সবাই এটা জানো। সোডিয়াম আয়ন শনাক্তকরণ নিচে কোনটি ব্যবহার করা হয়? 3 নাম্বারটা স্যার, 3 3 নাম্বারটা। নাম্বারটা আচ্ছা, Na2H2S। হ্যাঁ বলো তো। স্যার 2 সিয়াম নাম্বারটা 2 নাম্বারটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি। রাইট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনিটা ব্যবহার করা হয়, আর ওইটা ব্যবহার করার ফলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনিটের অদক্ষেপ পড়ে, তাই না? ওকে, পদক্ষেপ পরে। হ্যাঁ, আচ্ছা, সাদা পদক্ষেপ পড়বে। তারপরটা হচ্ছে আয়রনের সর্বশেষ ইলেকট্রনের বেলায় কোনটি সঠিক? এখানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে। আয়রনের ক্ষেত্রে কোনটি সঠিক হবে শেষ ইলেকট্রনটার ক্ষেত্রে? ঠিক আছে, আয়রনের সর্বশেষ ইলেকট্রনের বেলায় কোনটি সঠিক? হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ বলো স্যার তানভীর। 4 নম্বরটা হবে অ্যান্সার। 4 নাম্বারটা হবে। এটা ব্যাখ্যাটা একটু বলতে পারবা? অ্যান্সার এটা সঠিক স্যার আছে। ওই 26 নম্বর ইলেকট্রনটা 3d অরবিটালে যায়, তো রাইট, এর জন্য প্রধান কক্ষপথের মান 3 আর রাইট, সহকারী কক্ষপথ L এর মান 2 হয় d এর জন্য। রাইট, কারেক্ট। সর্বশেষ ইলেকট্রনটা 3D তে প্রবেশ করে, কারণ আমরা জানি আগে 4s ইলেকট্রন যাবে, তারপর 3D তে ইলেকট্রন যাবে। তার মানে 26 নাম্বার ইলেকট্রনটা 3D তে গেলে তার জন্য n এর মান 3 এবং l এর মান হচ্ছে 2, ঠিক আছে। আর m এর মান সেখানে আমরা ওই -2 থেকে শুরু করে +2 পর্যন্ত যে কোনো মানই বসাতে পারি, আর s এর মানও ওই +হাফ অথবা -হাফ যে কোনো একটা বসাতে পারি এক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 18 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে দ্রব্যটির দ্রাব্যতা কত? এই ম্যাথটার অ্যান্সারটা কে বলতে পারবা? হ্যাঁ বলো মনিরুজ্জামান। ক নম্বরটা স্যার, ক নম্বর? ক নাম্বারটা? আচ্ছা, আরেকজনকে তাহলে জি জিজ্ঞেস স্যার। করি। ওকে, হ্যাঁ সজীব, নাম্বার স্যার, সাজিদ, হ্যাঁ বলো কত হবে? স্যার ক নাম্বারটা 9 গ্রাম স্যার। ক নাম্বারটা? 9 আচ্ছা, গ্রাম করে দিতে হবে। সূত্রটা কি? সূত্রটা কি বলতে পারবা? স্যার সূত্রটা হচ্ছে গিয়ে স্যার দ্রবণের দ্রব্যের পরিমাণ বাই দ্রবণের আয়তন স্যার। আচ্ছা, দ্রবণের পরিমাণ দ্রব্যের আয়তন। আচ্ছা, তাহলে আরেকজনকে তো জিজ্ঞেস করে। হ্যাঁ, স্যার শাইকুর রহমান। গ নাম্বার হবে। ক নাম্বার হবে, সূত্রটা কি বলো? স্যার 9.85 হবে স্যার। গ নাম্বার হবে হ্যাঁ রাইট, s 9.8 ইকুয়াল টু ছোট হাতের m ডিভাইডেড বড় হাতের m মাইনাস m ইনটু 100%। হ্যাঁ রাইট, m ইন্টু 100% ডিভাইড বাই বড় হাতের m মাইনাস স্মলার m। এখানে স্মলার mটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, যেটা হচ্ছে 18 গ্রাম, তাই না? আর এই বড় হাতের mটা হচ্ছে 18 গ্রাম সম্পৃক্ত দ্রবণের পরিমাণ, জি, স্যার। যেটা হচ্ছে 200 মাইনাস হচ্ছে 18 200 ইন্টু গ্রাম। 100। কারেক্ট, এই সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। তাহলে দুইজন সঠিক আনসার দিছো, এবং তোমরা এই সূত্রটা মনে রাখবা, s ইকুয়ালস টু স্মলার m ইন্টু 100 ডিভাইড বাই ক্যাপিটাল M মাইনাস স্মলার m। এখানে স্মলার mটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, যেটা হচ্ছে 18 গ্রাম, আর ক্যাপিটাল Mটা হচ্ছে দ্রবণের পরিমাণ, সেটা হচ্ছে 200 গ্রাম। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এস এর মানটা আসবে 9.85 বা 81, এরকম একটা মান আসবে। তার মানে গ নাম্বারটি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমরা পরের পেজে যাই। হ্যাঁ সামি, তোমার কি কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, না তোমার হ্যান্ড রেজ করা তো সেজন্য। ওকে, তানভীর তোমার কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। সম-আয়ন প্রভাব বিদ্যমান কোনটিতে? সম-আয়ন বিদ্যমান কোনটিতে? কে বলতে পারবে এটা অ্যান্সার? হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, সময় হ্যাঁ, আমার মনে আচ্ছা। হচ্ছে 1 নম্বর সোডিয়াম ক্লোরাইড এবং জি স্যার। না, এই দুইটা একসাথে তো দ্রবীভূতই হবে না, অতএব মানে এই দুইটা একসাথে মিশ্রণই তৈরি করা যাবে না, ঠিক আছে? অতএব এটা ও। কিন্তু হবে না। জি স্যার। আচ্ছা, আরেকজন স্যার 4 নম্বরটা। আচ্ছা, ওকে, দেখছি। হ্যাঁ, ফয়সাল বলো। 2 নাম্বারটা হবে স্যার, 2 নাম্বারটা। কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট আনসার, হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে বাকি যতগুলো আছে ওগুলো একটারও কিন্তু মিশ্রণ তৈরি হয় না। হ্যাঁ, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, আর মিথাইল ক্লোরাইড হচ্ছে অজৈব যৌগ, এগুলো কখনো মিশ্রণই তৈরি হবে না, অতএব সমায়ন প্রভাবের ব্যাপারটা আসবে না। ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, আর এটা হচ্ছে তোমার ক্লোরোবেনজিন, এখানেও কিন্তু কোনো মিশ্রণ তৈরি হবে না, জৈব এবং অজৈব যৌগ আর কি দুইটা। আর এটা হচ্ছে মিথেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটারও কোনো মিশ্রণ তৈরি হয় না, শুধুমাত্র হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটা তৈরি হয় এবং সেখানেই সমায়ন প্রভাবটা আসে, ঠিক আছে? এবং এই সমায়ন প্রভাবটা কোথায় ব্যবহার করা হয় তুমি কি বলতে পারবা? একটা শনাক্তকরণে, বা বলতে পারো দুইটা পদার্থের মিশ্রণ থেকে যে কোনো একটা আয়নকে আলাদা করতে এই মিশ্রণটা ব্যবহার করা হয়ে থাকে। কেন নাই স্যার? আচ্ছা, সেটা আমি বলে দিচ্ছি। যেমন ধরো কোনো একটা দ্রবণের মধ্যে যদি কপার 2+ আয়ন এবং সাথে যদি জিঙ্ক 2+ আয়ন থাকে, হ্যাঁ, তো এই মিশ্রণ থেকে তুমি কিভাবে কপার 2+টাকে আলাদা করবা, সেই আলাদা করার ক্ষেত্রে এই হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ তৈরি করা হয়, ঠিক আছে? এখানে মূল বিকারক হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো এর সাথে তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা তখন হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতা কমে যায়, যেহেতু এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতা কমে যায়, তাহলে অল্প পরিমাণে সালফাইড উৎপন্ন হয়। তো এই অল্প পরিমাণে সালফাইড উৎপন্ন হওয়ার কারণে এই সালফাইডটা তোমার কপারের সাথে যুক্ত হয়ে যে কপার সালফাইড গঠন করে, সেইটার যে আয়নিক গুণফল, সেই আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়ে যায় এবং এটা অধুক্ষিপ্ত হয়ে যায় কালো রঙে। আর যে সালফাইডটা আছে, সেই সালফাইডটা যখন জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড গঠন করে, সেই জিঙ্ক সালফাইডের আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফল থেকে অনেক ছোট থাকে, তাই ওইটা কিন্তু অধুক্ষিপ্ত হয় না, শুধুমাত্র কপার সালফাইডটা অধুক্ষিপ্ত হয়। এইভাবে আমরা কপার 2+ এবং জিঙ্ক 2+ এর মিশ্রণ থেকে কপার 2+টাকে তোমার আলাদা করে ফেলতে পারি। এটাও কিন্তু সৃজনশীল প্রশ্নের মধ্যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে কিভাবে সমায়ন প্রভাব ব্যবহার করে আমরা একটা উপাদানকে পৃথক করে ফেলতে পারি, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাসচেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? হ্যাঁ, বলো। স্যার 3 নম্বর হবে হয়তো। 3 নাম্বার হয়তো হবে। আচ্ছা, ঠিক আছে, এটার সূত্রটা কি বা বেসিক নলেজটা কি বলতে পারবা? সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলছে আর কি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা বলতে পারবা? তাহলে আমরা ই নন সমান স্যার, ই নন সমান সমান 3 হবে, আর n2 সমান সমান 4 থেকে 6 পর্যন্ত হবে। তারপর r is equal to 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এরকম করে বের করতে হবে। আচ্ছা, n1 সমান হবে 3, তাই তো? আর n2 সমান বলা তুমি 4 থেকে 6। আচ্ছা, আরেকজন একটু জেনে নিই আমি। হ্যাঁ, মনিরুজ্জামান, তুমি কি বলতে পারবা এটা অ্যান্সারটা কি হবে? স্যার এটার অ্যান্সার ক নাম্বার হবে স্যার? ক নাম্বার। এখানে n2 এর মান কত হবে সেটা বলো দেখি। স্যার n2 এর মান এখানে ইনফিনিটি হবে স্যার। ইনফিনিটি। n2 এর মান যদি ইনফিনিটি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? সর্বনিম্ন হবে, তাই না?
আর তরঙ্গ দৈর্ঘ্যের মান যখন সর্বনিম্ন হয় তখন তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হয়, কারণ তরঙ্গ সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এই নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা ইকুয়ালস টু হচ্ছে 1/λ। আর এই ল্যামডার মান যখন সর্বনিম্ন হবে তখন নিউ বারের মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে RH/9। আশা করি সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখবা বর্ণালী ম্যাথগুলোর ক্ষেত্রে। তোমার যে কোনো সিরিজের ক্ষেত্রে যখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলবে তখন সবচেয়ে কাছের শক্তি স্তর থেকে আসবে। যেমন ধরো প্যাস্টিয়ান সিরিজের জন্য যদি আমি বলি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে N2 এর মানটা কিন্তু হবে 4। আর যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলি তাহলে কিন্তু এটা সবচেয়ে দূরের কক্ষপথ থেকে আসবে, মানে হচ্ছে ইনফিনিটি। N2 এর মান হবে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। আর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য তুমি বের করতে পারো তাহলে তুমি তরঙ্গ সংখ্যাটা আশা করি বের করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ তোমার অ্যান্সারটা ঠিক আছে। তারপরে প্রশ্নটা হচ্ছে নিকেল পরমাণুতে কয়টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান? হ্যাঁ স্যার 1 নম্বর 0টা। 0টা? আচ্ছা, তাহলে জি, স্যার। আরেকজনের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নিই। তুমি হিসাব করে দেখছো তো? স্যার এটা 2টা হবে স্যার। কারেক্ট, এটাতে 2টা হবে, কারণ নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28, তাই না? ও তাহলে 4s হচ্ছে 2টা আর 3d তে ও জি হচ্ছে স্যার, লাস্টে 8টা। 28 স্যার। রাইট, 28। লাস্টে 2টা জোড়া থাকবে, বিজোড় থাকে। হ্যাঁ 28, হ্যাঁ লাস্টে দুই 2টা হবে। বিজোড় থাকে। রাইট, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে A2B3 এর দ্রাব্যতা যদি 1.4 × 10⁻6 মোল পার লিটার হয় তাহলে KSP এর মান কত হবে? এটা অ্যান্সারটা কে বলতে পারবে? সেই শুধুমাত্র হ্যান্ড রেজ করো। হ্যাঁ বলো, তোমরা হ্যান্ড রেজ করে রাখছো যারা, তারা কি অ্যান্সারটা বলতে পারবা? শেষেরটা হ্যাঁ, বলো। হবে শেষেরটা হবে। রাইট, তাহলে হবে 5 স্যার, শেষেরটা হবে। রাইট, শেষেরটা অ্যান্সার হবে 5.81 × 10⁻28। সূত্রটা হচ্ছে 108 × S5, তাই না? S⁵। এই সূত্রে S এর মানটা বসিয়ে দিলেই দ্রাব্যতা গুণফলের মানটা বের হয়ে যাবে। তারপরে প্রশ্নটা হলো নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L এর মান হচ্ছে 4? এটা কে বলতে পারবা? নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L এর মান হচ্ছে 4? হ্যাঁ, তানভীর আহমেদ বলো। স্যার 15 ক হবে স্যার 15 2টা 2টা। 3p আচ্ছা, আর 4s। 3p আমি ইলেকট্রনের ক্ষেত্রে বলছি, কিন্তু অরবিটালের ক্ষেত্রে না। 3p আর 4s, তোমার অ্যান্সার কিন্তু ঠিক আছে, কাছাকাছি গেছে, কিন্তু আমি কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, তুমি কিন্তু খালি অরবিটালের সংখ্যাটা বলছো। ও সরি স্যার, তাহলে 8টা হবে, মানে 8 হবে রাইট অ্যান্সার। রাইট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3p তে 6টা, 4s এ 2টা ইলেকট্রন। তারপর হচ্ছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এটার অ্যান্সারটা কে দিতে পারবা? স্যার খ নাম্বারটা। খ নাম্বারটা, এটা সঠিক নয়। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি। স্যার হ্যাঁ, 2 সঞ্জয়। নাম্বারটা। ওই ডি নাম্বার, ঘ। আচ্ছা, দেখো তো তোমরা গ নাম্বারটা ঠিক আছে কিনা। গ নাম্বারটা কি সমীকরণটা ঠিক আছে? নো স্যার, ঠিক নেই, এটাই ভুল আছে। এইটাই ভুল বাকি আছে, সবই correct। ঠিক আছে। বাকি সবই ঠিক আছে, রাইট। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে গ, কারণ এটা 1/λ হওয়ার কথা।
এখানে ল্যামডা দেওয়া আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা হলো কোনটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের মানে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে কোনটির ইলেকট্রন বিন্যাসে? স্যার হ্যাঁ বলো। 3 নাম্বারটা স্যার সিই সি সেরিয়ামে। সেরিয়ামে। আচ্ছা না স্যার এজিতে হয়তো এজি মানে স্বর্ণ যেটা সোনা যেটা হ্যাঁ, এই যে সিলভার, খ নাম্বার স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণ হচ্ছে সিলভার সরি গোল্ড, সিলভার, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে সিলভার। হ্যাঁ রাইট, এটা হলো কারেক্ট অ্যান্সার। কারণ এটাতে হয় 3D10, মানে এটাতে D10 এবং S হয় 1, ঠিক আছে। ওকে, এবার আমরা সৃজনশীল কোশ্চেন যাই। এটা হচ্ছে এমসিকিউ ছিল। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে কিছু ট্রানজিশন দেখানো আছে এবং কতগুলো শক্তি স্তরের নাম দেওয়া আছে, কে, এল, এম, এন এরকম দেওয়া আছে। তো এই মৌলের বর্ণালী চিত্র এটা, যেখানে জেড ইকুয়ালস টু হচ্ছে 1। প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যালাসন কি? ক্যালাসনটা কি এটা কে বলতে পারবা? ক্যালাসন কি? আচ্ছা, ক্যালাসনটা হচ্ছে সহজ সংজ্ঞায়, সেটা তোমার কোনো একটা কঠিন পদার্থকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে তারপর কি করতে হবে, সেটাকে পরিশ্রুত করতে হবে। সেই পরিশ্রুত দ্রবণকে যদি আমি আবার তাপ দিয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করি উচ্চ তাপমাত্রায়, তারপর সেই দ্রবণকে ধীরে ধীরে শীতল করলে আবার ওই কঠিন পদার্থটার নিচে কি হয়, অধঃক্ষিপ্ত হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ক্যালাসন, ঠিক আছে। তারপরে খ নাম্বার প্রশ্ন এখানে হলো স্ক্যান্ডিনামের 19তম ইলেকট্রনটি 3D-তে প্রবেশ না করে 4s-এ প্রবেশ করে কেন, ব্যাখ্যা করো। এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে হচ্ছে আউবাউ নীতি দিয়ে, n+l দিয়ে। হ্যাঁ, তো 3D অরবিটালের ক্ষেত্রে n+l এর মান হলো গিয়ে 5, আর 4s এর ক্ষেত্রে n+l এর মান হলো 4। তো আউবাউ নীতি অনুযায়ী তোমার ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, যেহেতু 4s এর শক্তি কম, তাই স্ক্যান্ডিনিয়ামের 19তম ইলেকট্রনটি তোমার 4s-এ প্রবেশ করে। এটা হলো এর অ্যান্সার। এখন এখানকার গ নম্বর প্রশ্ন হলো এম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা এন, এম, এল ও এস এর মাধ্যমে প্রকাশ করো, মানে ওই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। তো এম এর জন্য তোমার শক্তি স্তরের এন এর মান হচ্ছে 3, এম এর জন্য এন এর মান হচ্ছে 3। তারপর আমরা এল এর মানটা বের করবো। এল এর 3টা মান পাওয়া যাবে, 0, 1, 2 এরকম 3টা মান পাওয়া যাবে। তারপর এখানে আমরা উপশক্তি স্তরগুলোর নাম লিখবো, 3s, 3p, 3d। তারপর আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান লিখবো। এটার ক্ষেত্রে হবে শুধু 0, এটার ক্ষেত্রে হবে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, 0 +1। পরেরটার ক্ষেত্রে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, এবং সেখানে অরবিটালের সংখ্যা হবে প্রথমটার ক্ষেত্রে 1টা, পি এর ক্ষেত্রে হচ্ছে 3টা, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 5টা। এবং প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, প্লাস হাফ এবং মাইনাস হাফ স্পিনে। তো সংখ্যা 2টা, সেই 2 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। হ্যাঁ, 1 × 2, দেন হচ্ছে 3 × 2, আর একটা হচ্ছে 5 × 2। এইভাবে আমরা ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতাটা বের করে ফেলতে পারবো। যে মানগুলো আসবে পাশে লিখে দিব, 2, 6 এবং 10। ওভারঅল ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18। হ্যাঁ, এই চার্টগুলো কিন্তু বইতে দেওয়া আছে। তারপরের প্রশ্নটা হলো উদ্দীপকে মৌলটি কিভাবে বর্ণালী প্রদর্শন করে তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটার ব্যাখ্যা কি কেউ বলতে পারবা, যে উদ্দীপকে মৌলটি কিভাবে বর্ণালী প্রদর্শন করে তার ব্যাখ্যা? মৌলটা কি বা কিভাবে বর্ণালী সৃষ্টি হয় এই জায়গায়? আচ্ছা, এখানে যেহেতু জেড এর মান 1, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তোমাদের এখানে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে হবে। আমরা একটা ক্যাথোড টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়ে তার মধ্যে উচ্চ বিভব প্রয়োগ করলে হাইড্রোজেনের
সেই পরমাণুগুলো কি করবে, শক্তি শোষণ করে তার ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উপরে বিভিন্ন শক্তি স্তরে কিন্তু স্থানান্তরিত হবে, ঠিক আছে। এবং যেহেতু এক একটা অণু বা পরমাণুর অবস্থান ওই শক্তির উৎস থেকে এক এক রকম দূরত্বে থাকে, তাই এক একটা ইলেকট্রনের কিন্তু স্থানান্তর এক একটা অরবিটালে হবে, কারো মানে শক্তি স্তরে হবে, কারো ক্ষেত্রে প্রথম থেকে দ্বিতীয়, কারো ক্ষেত্রে তৃতীয় থেকে চতুর্থ, কারো ক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম, কারো ক্ষেত্রে প্রথম থেকে ষষ্ঠ, এরকম বিভিন্ন শক্তি স্তরে তারা যাবে। তারপর যখন আমি শক্তির উৎসটা বন্ধ করে দিব, তখন সেই ইলেকট্রনগুলো আবার নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। তবে এই ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন শক্তি স্তরে নেমে আসবে, কারণ যে হাইড্রোজেন অণু বা পরমাণুগুলো আছে তাদের কিন্তু চারপাশের পরিবেশ সমান না, মানে সবার ক্ষেত্রে চারপাশের পরিবেশ একই রকম না। কারো ক্ষেত্রে যদি চারপাশে উত্তাপ বেশি থাকে, তার ক্ষেত্রে ইলেকট্রন দেখা যাবে হয়তো বা 5 থেকে 4-এ নামছে, তারপরে আবারও ধীরে ধীরে শীতল হওয়ার ফলে 4 থেকে 3, 3 থেকে 2 এভাবে আসতেছে। কারো ক্ষেত্রে দেখা যাবে একবারে 6 থেকে 1-এ নেমে আসছে, কারো ক্ষেত্রে 6 থেকে 2-এ নেমে আসছে, মানে উপরের বিভিন্ন শক্তি স্তর থেকে নিম্নের বিভিন্ন শক্তি স্তরে চলে আসতেছে, যেটা এই চিত্রে দেওয়া আছে। তো এর জন্য আমরা ওই বর্ণালী পাবো, এবং এটা হচ্ছে বোরের তথ্য থেকে এটা ব্যাখ্যা করা যায়। বোরের তথ্য অনুযায়ী তোমার এই যে ইলেকট্রনগুলো উপরে বিভিন্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসতেছে, এর ফলে তারা যে তরঙ্গ দৈর্ঘ্য শক্তি বিকিরণ করে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে 1/λ = RH × 1/n1² - 1/n2²। এই সমীকরণটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখাতে হবে যদি উপরের যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, তাহলে লাইমেন, তারপরে বামার, তারপরে প্যাসচেন, তারপর ব্র্যাকেট, তারপর ফুন, তারপরে হ্যামফ্রিস, এগুলো আমাদেরকে লিখে দেখাতে হবে এই প্রশ্নের অ্যান্সারটা ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে। আর এমনিতেই তোমাদেরকে একটা সূত্র এমনি বলে দিচ্ছে যে যদি এটা হাইড্রোজেন পরমাণু না হয়ে অন্য কোনো পরমাণু হতো, তাহলে কিন্তু এই রিডবার্গ ধ্রুবকের যে সমীকরণ সেটা হতো 1/λ = হচ্ছে RH × Z², দেন হচ্ছে 1/n1² - 1/n2² যদি এটা হাইড্রোজেন পরমাণু না হয়ে অন্য কোনো পরমাণু হতো, ঠিক আছে। তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করি কিন্তু আসলে ম্যাথগুলো করব। এটা গেল প্রথম প্রশ্ন। তারপরের প্রশ্নে এখানে ধরো দুইটা বিগ কন্টেনার দেওয়া আছে, একটা কন্টেনারে My2 দেওয়া আছে এবং তার কেএসপির মান দেওয়া আছে 4.0 × 10⁻11, আর এটা হচ্ছে Ny, যেখানে 0.1 মোলার দ্রবণ নেওয়া আছে 40 ml। প্রথম প্রশ্নটা হচ্ছে অরবিটাল কি। এটা তোমরা সবাই জানো, ইলেকট্রন পাওয়ার সবচেয়ে সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলা হয়, ঠিক আছে। এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণ করো। কেউ কি বলতে পারবা যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে কোন বিকারকটা ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে কোন আয়নটি ব্যবহৃত হয়? সোডিয়াম বলো তো। হাইড্রোক্সাইড। রাইট, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। তারপর যদি আমি আরো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি হবে বলতে পারবা? যদি আরো একটু অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে কিন্তু সোডিয়াম অ্যালুমিনেট নামক লবণ উৎপন্ন করবে এবং সে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে। এটাই হলো এর শনাক্তকরণ পরীক্ষা। আচ্ছা, এর পরের প্রশ্নটা হলো 1 নং পাত্রের দ্রব্যের দ্রাব্যতা নির্ণয় করো। প্রথম যে পাত্রটা আছে My2, এই দ্রবণে তোমার My2 যে দ্রব্যটা আছে এর দ্রাব্যতা নির্ণয় করতে হবে, এস এর মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে কেএসপি এর সমীকরণটা কি হবে? কে বলতে পারবা? কেএসপি = কি হবে? হ্যাঁ বলো। 4s³। 4s³, রাইট, 4s³। এখানে আমরা জাস্ট এই 4s³ সমীকরণে এই যে কেএসপি মানটা বসায় দিব, তারপর 4 দিয়ে ভাগ করে সেটা ঘনমূল করলেই কিন্তু এস এর মানটা বের হয়ে যাবে, দ্রাব্যতা নির্ণয় করা যাবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো উদ্দীপকের 1 নং ও 2 নং দ্রবণ মিশ্রিত করলে My2 এর দ্রাব্যতার পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটার অ্যান্সার কি কেউ একটু ব্যাখ্যা করতে পারবা? মানে কিভাবে এটা আমরা ব্যাখ্যা করবো, যে গাণিতিকভাবে কিভাবে আমরা দেখাবো যে 1 নং ও 2 নংকে মিশ্রিত করলে
My2 এর দ্রাব্যতাটা হ্রাস পাচ্ছে বা দ্রাব্যতার পরিবর্তন ঘটতেছে। হ্যাঁ বলো। জি স্যার, হ্যাঁ বলো। স্যার 1 আর 2 এর স্যার আগে মিশ্রণ করব, করে হ্যাঁ। তারপরে স্যার কেআইপি এর মান বের করব। কেআইপি এর মান বের করে অদক্ষেপ পড়ে কিনা, যদি কেআইপি এর মান বেশি হয় তাহলে বুঝবো যে অদক্ষেপ পড়বে। না না, এখানে আর অদক্ষেপ পড়ার যদি কথা বলে নাই। কেআইপি না মান না দেখো, এখানে কিন্তু অদক্ষেপ পড়ার কথা বলে নাই, বলছে My2 এর দ্রাব্যতার পরিবর্তন। My2 এর দ্রাব্যতার পরিবর্তন আচ্ছা, করবে কিনা সেইটা ব্যাখ্যা মানে করতে বলছে। বিয়োগ করব। না, অদক্ষেপ স্যার তৈরি হবে সেটা করা যাবে না আর কি। হ্যাঁ বলো। স্যার মূলত এখানে সমায়ন হবে, এখানে সমান প্রভাবের জন্য রাইট। এই যে দ্রাব্যতা হ্রাস পাবে My2 এর। রাইট, এখন সেটা গাণিতিকভাবে দেখাতে গেলে আমার কি করতে হবে? প্রথমে তো আমরা গ নাম্বারের দ্রাব্যতা বের করে নিয়েছি, তাই না? আচ্ছা, দ্রাব্যতা যেহেতু গ নাম্বারে বের করে নিয়েছি, তাহলে আমি বলতে পারি যে এই দ্রবণে ধরো এম এর ঘনমাত্রা হচ্ছে এস এবং ওয়াই এর ঘনমাত্রা হচ্ছে 2s, তাই না? দ্রাব্যতা অনুযায়ী 2s এম এর ঘনমাত্রা। আর এছাড়াও তুমি যেহেতু NY যৌগটা যুক্ত করতেছো, মানে মিশ্রণে দিতেছো, তখন এখান থেকেও কিন্তু N আসতেছে এবং Y আসতেছে, এখান থেকে ওয়াই আসতেছে। এখান থেকে ওয়াই কতটুকু আসতেছে? যেহেতু এটা ঘনমাত্রা 0.1 মোলার, তাহলে এখান থেকে 0.1 মোলার ওয়াই আসতেছে। ঠিক আছে, কথা আবার বলতেছি, এই ওয়াইটা দুই জায়গা থেকে আসতেছে, একটা হচ্ছে My2 থেকে আসতেছে, আর একটা হচ্ছে NY থেকে আসতেছে। তো যেহেতু দুইটা থেকেই ওয়াই আয়নটা আসতেছে, ওয়াই মাইনাস আয়নটা আসতেছে, তাই এটা হচ্ছে সমায়ন প্রভাব তৈরি করবে। আর সমায়নের প্রভাবে তোমার যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ My2, এটার দ্রাব্যতা হ্রাস পাবে। আচ্ছা, এখন আমরা গাণিতিকভাবে কিভাবে দেখাবো? আমরা যেহেতু গ নাম্বারে এস এ মান বের করে নিয়েছিলাম, ওইটা এখানে ইউজ করব না। তারপরে আমরা ধরে নিলাম যেহেতু দুইটাকে একসাথে মিশ্রিত করা হচ্ছে, আমি আবার পরিষ্কার করে বলতেছি, যেহেতু দুইটা দ্রবণকে আমরা একসাথে মিশ্রিত করতেছি, আমরা ধরে নিলাম যেহেতু My2টা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর দ্রাব্যতা হ্রাস পাবে। ধরে নিলাম এর নতুন দ্রাব্যতা হচ্ছে এস প্রাইম, তাহলে ওখান থেকে এম তৈরি হবে এস প্রাইম পরিমাণ, আর Y2টা তৈরি হবে 2s প্রাইম পরিমাণ, আর NY থেকে Y তৈরি হবে 0.1 মোলার। তাহলে মিশ্রণে M প্লাসের মানে M2 প্লাসের নতুন ঘনমাত্রা হবে তোমার S প্রাইম, আর Y মাইনাসের নতুন ঘনমাত্রা হবে 2s প্রাইম প্লাস 0.1, কারণ এই ওয়াই মাইনাসটা দুই জায়গা থেকে আসতেছে, একটা হচ্ছে My2 থেকে, একটা হচ্ছে NY থেকে। তাহলে এটা হচ্ছে মিশ্রণে ওয়াই মাইনাসের নতুন ঘনমাত্রা। তো KSP তো একটা ধ্রুব রাশি, এটা তো আর পরিবর্তন হতে পারে না, তাই না? তাহলে KSP ইকুয়ালস টু হবে এখানে আবার M2 প্লাসের মোলার ঘনমাত্রা ইন্টু ওয়াই মাইনাসের মোলার ঘনমাত্রা স্কোয়ার। তো এখানে আমি M2 প্লাসের মোলার ঘনমাত্রা বসাবো S প্রাইম, আর Y মাইনাসের মোলার ঘনমাত্রা বসাবো 2s প্রাইম প্লাস 0.1 স্কোয়ার। এই অংশটাকে সমাধান করে যে মানটা পাওয়া যাবে আর কি, যেমন ধরো এই পুরো অংশটাকে সমাধান করলে হয়তো এই মানটা পাওয়া যাবে 4s প্রাইম কিউব প্লাস 0.4 s প্রাইম স্কোয়ার প্লাস 0.01 s প্রাইম 01 s প্রাইম। তো এখান থেকে উচ্চতর ঘাতগুলোকে আমরা বাদ দিয়ে দিব, কারণ s এর মানটা খুব ছোট বলে এটাকে স্কোয়ার বা কিউব করে 0.1 এর সাথে যোগ করার দরকার নাই, মানটা একই থাকবে। এই উচ্চতর ঘাতগুলোকে বাদ দিলে তোমার সমীকরণটা দাঁড়াবে KSP। টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করবা। তো এখানে সমীকরণটা হবে KSP ইকুয়ালস টু 0.01 s প্রাইম। তো KSP-র মানটা আগের মতোই থাকবে, কারণ এটা ধ্রুব রাশি, এটার মান চেঞ্জ হবে না। সমায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা চেঞ্জ হবে, তাহলে s প্রাইমের মানটা চেঞ্জ হবে। তাহলে KSP ইকুয়ালস টু হবে 0.01 s প্রাইম। তো সেখান থেকে KSP-র মানটা যেটা এখানে দেওয়া আছে উদ্দীপকে, সেই মানটা বসিয়ে 0.01 দিয়ে ভাগ করলে s প্রাইমের মানটা পেয়ে যাবা। ওইটাই হলো তোমার পরিবর্তিত দ্রাব্যতা। এটাই হলো সমায়ন প্রভাবের মাধ্যমে কিভাবে আমরা গাণিতিকভাবে দেখাতে পারি যে দ্রাব্যতা। তাহলে এটা হলো গাণিতিকভাবে আমরা দেখাতে পারবো যে দ্রাব্যতাটা কতটুকু হ্রাস পাচ্ছে। আমরা গ নাম্বারে কিন্তু একটা দ্রাব্যতা বের করছিলাম, আর ঘ নাম্বারের আর নতুন দ্রাব্যতা বের করতেছি, সেটা হচ্ছে সমায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে s প্রাইম ইকুয়ালস টু হচ্ছে
কেএসপি ডিভাইড বাই 0.01। আর এই দুইটা তুলনা করলে তুমি বুঝতে পারবা যে কতটুকু দ্রাব্যতা হ্রাস পাইলো। ঠিক আছে, এখন কেউ যদি এই অঙ্কটা বা ম্যাথটা না বুঝে থাকো সে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো। কেউ যদি না বুঝে থাকো আর কি ম্যাথটা, তাহলে জিজ্ঞেস করতে পারো, আমি আবার একটু এক্সপ্লেন করব বা আর একটু ব্যাখ্যা করে দিব। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ম্যাথটা। আমি এর পরের সৃজনশীল প্রশ্নটাতে যাই। এখানে দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাত্রে তোমার 230 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে এবং এটা হচ্ছে এ পাত্র, এবং এখানে লেখা আছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর দ্রাব্যতা হচ্ছে 41। হ্যাঁ, আর আরেকটা পাত্র বি, সেখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া আছে 200 ml, তার মধ্যে আবার উপর থেকে অ্যাড করা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 200 ml 1 × 10⁻³ মোলার, এবং এই ক্ষেত্রে ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 4.81 × 10⁻³। এটা 3 না, এটা 31 হবে আর কি। হ্যাঁ, 4.81 × 10⁻31, এটা হলো তার কেএসপির মান। তো প্রথম প্রশ্নটা এখানে হচ্ছে ক নাম্বার, সেটা হচ্ছে অনুপ্রভা কি। এটা তোমরা সবাই জানো হয়তোবা, এটা তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়াশোনা করছিলে, ওই যে জিঙ্ক সালফাইড ব্যবহার করা হয়, এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভাটা হচ্ছে তোমার কোনো একটা পদার্থের উপর যখন বিভিন্ন শক্তি প্রয়োগ করা হয়, যেমন ইউভি রশ্মি বা অন্য কোনো শক্তি প্রয়োগ করা হয়, তখন সেই পদার্থ থেকে তোমার ধীরে ধীরে দৃশ্যমান অঞ্চলের আলো নির্গত হয়, এটাকেই বলা হয় অনুপ্রভা। ঠিক আছে, দৃশ্যমান অঞ্চলের আলো তোমার প্রয়োগ করা দরকার নেই, যে কোনো শক্তি প্রয়োগ করলে, সেটা ইউভি হতে পারে বা তার চেয়ে ক্ষুদ্রতম শক্তিও হতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু নির্গত হবে তোমার দৃশ্যমান অঞ্চলের আলো, এটাকেই বলা হয় অনুপ্রভা। তারপরে পলির বর্জনীতি বা পাউলির বর্জনীতি ব্যাখ্যা করো, আশা করি এটাও তোমরা পারবা, যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো সমান হয় না। তোমার যদি প্রথম 3টা কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যদি সমান হয়ও, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু সমান হবে না। তোমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করবা, যেমন হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তো এখানে যে 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু n এর মান, l এর মান এবং m এর মান সমান, তবে স্পিন কোয়ান্টাম সংখ্যা মান একটা ক্ষেত্রে +½ আর একটা ক্ষেত্রে -½ ঠিক আছে, তার মানে কখনোই 4টা কোয়ান্টাম সংখ্যা মান সমান হতে পারে না একই পরমাণুতে 2টা ইলেকট্রনের। এখানে গ নাম্বার প্রশ্ন হচ্ছে, এ পাত্রের দ্রবণের তাপমাত্রা 60 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলে 15.22 গ্রাম অধক্ষেপ পরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করো। এই ম্যাথের ক্ষেত্রে তোমার কি সমীকরণ ব্যবহার করবা, কেউ কি বলতে পারবা? গ নাম্বার ম্যাথটার ক্ষেত্রে কোন সমীকরণটা ব্যবহার করবা দ্রাব্যতা? আচ্ছা, এখানে সূত্রটা হচ্ছে S = m into 100 divided by M minus m। এই সূত্রটা ব্যবহার করব। প্রথমে আমরা যে কাজটা করব, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু দ্রবণটা দেওয়া আছে, সেটাকে তুমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করছো এবং 15.22 গ্রাম অধক্ষেপ পড়ছে, তাহলে দ্রাব্যতা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমি যেটা বের করবো সেটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই সম্পৃক্ত দ্রবণে কতটুকু লবণ আছে সেটা আমি বের করে নিব এই সূত্র ব্যবহার করে। তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দ্রাব্যতা দেওয়া আছে, এটা হচ্ছে 41, তাহলে এই জায়গায় S এর মান হচ্ছে 41, m এর মান কত সেটা আমি জানি না, কারণ কতটুকু লবণ আছে সেটা আমি জানি না, ইন্টু হচ্ছে 100, আর এখানেও এই ক্যাপিটাল M এর মান হচ্ছে 230, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর, এই যে 230 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল, তাহলে 230 মাইনাস m। তাহলে এখান থেকে কিন্তু অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে m এর একটা মান পেয়ে যাবো আমরা, তাই না? আমরা সেই m এর মানটা বের করলাম, ধরো সেটার মান হচ্ছে x।
তাহলে 60°C তাপমাত্রায় এই 230 গ্রাম সম্পৃক্ত দ্রবণে x গ্রাম লবণ দ্রবীভূত আছে। তাহলে 230 গ্রামের মধ্যে যদি x গ্রাম লবণ হয় তাহলে দ্রাবকের পরিমাণ কত? দ্রাবকের পরিমাণ হচ্ছে 230 মাইনাস x। এটা হলো দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা এই জায়গা থেকে দ্রাবকের পরিমাণটা বের করে নিতে পারতেছি। দ্রাবকের পরিমাণ হচ্ছে এটা। আচ্ছা, এখন তুমি যদি দ্রবণটাকে শীতল করো তাহলে দ্রাবকের পরিমাণ কি চেঞ্জ হবে? চেঞ্জ কিন্তু হবে না, কারণ তাপমাত্রা কমালে কোনো দ্রাবক কিন্তু বাষ্পীভূত হয় না। তাহলে এই জায়গায় দ্রাবকের পরিমাণটা কি থাকবে? সেম থাকবে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি করব? 40°C তাপমাত্রা দ্রাব্যতা নির্ণয় করব, তাই না? এই ক্ষেত্রেও সূত্র ওইটা ইউজ করব, S equals to smaller m into 100 divide by capital M minus smaller m। এই ক্যাপিটাল M মাইনাস স্মলার mটা কিন্তু দ্রাবকের পরিমাণ। এই দ্রাবকের পরিমাণটা কত তাহলে? 230 মাইনাস x। ঠিক আছে, এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। এইখানে 100 আছে, আর এই m এর মানটা কিন্তু হচ্ছে আমরা m1 দিয়ে ধরি। এই m1টা হচ্ছে 40°C তাপমাত্রায় ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে কতটুকু লবণ আছে এটা কি আমরা জানি? বা এখানে যে মানগুলো আমরা অলরেডি বের করছি সেখান থেকে কি বের করা যায়? কেউ কি বলতে পারবা? এই m1টার মান হচ্ছে 40°C তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে কতটুকু লবণ আর রয়ে গেছে সেটা। এখন কতটুকু লবণ আছে সেটা তো উদ্দীপকে দেওয়া নাই, কিন্তু আমরা যে এতক্ষণ ম্যাথটা সলভ করলাম সেখান থেকে কি এটা পাওয়া যায়? কেউ কি বলতে পারবা? আচ্ছা, মনিরুজ্জামান শাওন, হ্যাঁ বলো, তুমি নিজে আনমিউট করে বলতে পারবা। হ্যাঁ বলো। স্যার x মাইনাস 15.22 গ্রাম। কারেক্ট, কারণ 60°C তাপমাত্রা কতটুকু লবণ ছিল সেটা আমি জানি, বের করে নিছি। আর কতটুকু অদক্ষেপ পরে সেটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 15.22। তাহলে x থেকে 15.22 বাদ দিয়ে দিলে কিন্তু m1 এর মানটা পাওয়া যাবে, এবং সেটা যদি এই সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা 40°C তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। প্রশ্নটা জটিল ছিল, তারপরও যেহেতু আমরা সহজ নিয়মে অঙ্ক করছি আমি একটু জটিল নিয়মের অঙ্কটা এখানে দিলাম আর কি। হ্যাঁ, এটাও দ্রাব্যতা একটা ম্যাথ। আর পরের প্রশ্নের যেটা ছিল যে বি পাত্রের অদক্ষেপ পড়বে কি গাণিতিকভাবে দেখাও। গাণিতিকভাবে দেখাও, এই যে বি পাত্রে তুমি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছো, তাহলে বি পাত্রে কোনো অদক্ষেপ পড়বে কিনা সেটা নির্ণয় করতে হবে। তো এটা যাচাই করার অঙ্কটা কিভাবে করতে হবে সেটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা হচ্ছে 200 ml দেওয়া ছিল এবং এটার ঘনমাত্রা ছিল 1 × 10⁻⁶। এর মধ্যে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, তাহলে এখান থেকেও কিন্তু হাইড্রোক্সাইড আসতেছে, তার মানে এখানে একটা সমায়ন প্রভাব চলে আসবে, এবং সমায়নের প্রভাবে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেআইপির মানটা কি হবে? বেড়ে যাবে। এখন সেই কেআইপির মানটা যদি কেএসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি বড় না হয় তাহলে অদক্ষেপ পড়বে না। এখন তুমি অঙ্কটা আগে যে আমরা অঙ্কগুলো যেভাবে চর্চা করছি সেইভাবেই অঙ্কটা কিন্তু করতে হবে, তবে এই অঙ্কটা একটু জটিল। তো এই অঙ্কটা কিভাবে করব? এখানে প্রথমে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আমরা মিশ্রণে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করবো আর কি। হ্যাঁ, তো এখান থেকে যে অ্যালুমিনিয়াম আয়নটা, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হবে তখন সেখান থেকে আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+, আর পাবো 3 মোল হাইড্রোক্সাইড। আচ্ছা, তো এখান থেকে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা হচ্ছে 1 × 10⁻⁶, আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 3 × 1 × 10⁻⁶। এগুলো হচ্ছে আদি ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা। আবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হবে তখন ক্যালসিয়াম 2+ আয়ন উৎপন্ন করবে, এবং সাথে কিন্তু 2 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। ওকে, তাহলে এখানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রাটা আমার দরকার নাই, কারণ আমাদের কেআইপি বের করতে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমি শুধু হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করি, এটা হচ্ছে 2 × 1 × 10⁻³ এখানে জটিল অংশটা কোনটা সেটা আমি ব্যাখ্যা করতেছি। তো প্রথমে মিশ্রণে আমি অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা বের করবো মিশ্রণে। তো মিশ্রণে অ্যালুমিনিয়াম আয়নের আদি ঘনমাত্রা হচ্ছে 1 × 10⁻³ যার আয়তন ছিল 200 ml। তাহলে আদি আয়তন ইন্টু আদি ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে নতুন আয়তন। তাহলে মিশ্রণের আয়তন কত? 200 + 200 মানে 400। তাহলে এই 400 দিয়ে ভাগ করলে কিন্তু নতুন ঘনমাত্রা পাওয়া যাবে, যেটা হচ্ছে S2। তাহলে S2 = হচ্ছে V1 S1 ডিভাইড বাই V2।
তাহলে নতুন ঘনমাত্রা বের হয়ে গেল। ঠিক একইভাবে আমাদেরকে হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা বের করতে হবে। এখন এই হাইড্রোক্সাইড আয়ন কিন্তু দুই জায়গা থেকে আসতেছে, একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসতেছে 3 × 10⁻⁶। এটার আয়তন ছিল 200 ml। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে আসতেছে 2 × 10⁻³ এটাও ছিল হচ্ছে 200 ml, তাহলে ইনটু হচ্ছে 200। আর মিশ্রণের নতুন আয়তন হচ্ছে 400, ভাগ করলে কিন্তু হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা বের হয়ে যাবে। এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে S1 V1 প্লাস S2 V2 ডিভাইড বাই মিশ্রণের আয়তন V, ক্যাপিটাল V। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এস এর মানটা পাওয়া যাবে মিশ্রণে হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা। তারপর আমরা কেআইপি এর মানটা বের করব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। কেআইপি ইকুয়ালস টু হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কিউব। এখানে তুমি শুধু এই ঘনমাত্রার মানগুলো বসিয়ে দিবা, তাহলে কেআইপি এর মানটা পেয়ে যাবা। এখন এই কেআইপি এর মান যদি কেএসপির মান থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর না হলে অদক্ষেপ পড়বে না। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আগে যে থিওরি ছিল সেই থিওরির উপর বেস করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে সমায়ন প্রভাবটা অ্যাড করে দেওয়া হয়েছে। এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বের করাটা একটু জটিল হয়ে গেছে, কারণ এটা দুই জায়গা থেকে আসতেছে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে ঘনমাত্রা আসছে সেটা ইনটু তার আয়তন, প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে যে ঘনমাত্রা আসছে সেটা ইনটু হচ্ছে তার আয়তন ডিভাইড বাই মিশ্রণের মোট আয়তন। এইভাবেও কিন্তু মিশ্রণের মোট মানে নতুন ঘনমাত্রাটা বের করা যায়। ঠিক আছে, এই সূত্র ব্যবহার করিও। তোমরা এই ম্যাথগুলো করবা, নেক্সট ডেতে যদি না পারো আমি দরকার হলে এই ম্যাথটা করা অবস্থাতে তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে যদি না করতে পারো তোমরা। ঠিক আছে, এই প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আছে, এ মৌলের ক্ষেত্রে n = 1, l = 0, m = 0, s = +½ এটা উদ্দীপক। প্রথম প্রশ্ন হচ্ছে জি-ম্যান ইফেক্ট কি? এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয় সেটাকে জি-ম্যান প্রভাব বলে। আর গতিশীল ইলেকট্রনের তরঙ্গ ও কণাধর্ম ব্যাখ্যা করো, এটা কোন সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করবা? কেউ কি বলতে পারবা? ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম কার সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো আমরা? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। হ্যাঁ, ল্যামডা ইকুয়ালস টু h/mv। এটাকে কার সমীকরণ বলা হয়? ডি ব্রগলি সমীকরণ। কারেক্ট, ডি ব্রগলি সমীকরণ, ওইটা দিয়ে আমরা ব্যাখ্যা করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে, এই মৌলের ক্ষেত্রে দেখা যে মৌলটির শেষ কক্ষপথের ইলেকট্রনের ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এটা দিয়ে প্রশ্নটা করা হয়েছে। এই ডি ব্রগলির সমীকরণ দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে যে এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ভরবেগের ব্যস্তানুপাতিক, কারণ এখানে এইচটা কি একটা ধ্রুব রাশি, তাই না? তো এই ধ্রুব রাশিটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন চলে আসবে, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/mv হবে আর কি। আচ্ছা, আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের মৌলটির ক্ষেত্রে শোষিত সর্বনিম্ন শক্তি নির্ণয় করো এবং এর ব্যবহার বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকের মৌলটির ক্ষেত্রে শোষিত সর্বনিম্ন শক্তি কখন হবে? এখানে তো n = 1 দেওয়া, আর m এর মানও 0, l এর মানও 0, s এর মান শুধু +½ দেওয়া, তার মানে এটা কিন্তু হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, কারণ এখানে একটা ইলেকট্রন আছে, যদি দুইটা ইলেকট্রন থাকতো তাহলে s এর মান কিন্তু ±½ দেওয়া থাকতো। কথা কি বুঝতে পারছো? যেহেতু n এর মান 1, এটা প্রথম কক্ষপথ, l এর মান 0, তার মানে s, m এর মানও 0, এবং এখানে s এর মান একটাই দেওয়া, তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু 1s1। তো এই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি কখন হবে? যখন তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, তাই না? আর তরঙ্গ দৈর্ঘ্য কখন সর্বোচ্চ হবে? যখন সেটা সবচেয়ে কাছের শক্তি স্তর থেকে আসবে না সবচেয়ে দূরের শক্তি স্তর থেকে আসবে? কে বলতে পারবে এটা? ল্যামডার মানটা আমাকে এখানে সর্বনিম্ন দরকার। হ্যাঁ, বলো। শাকিউর রহমান, হ্যাঁ বলো, এটা অ্যান্সারটা কি হবে? হ্যান্ড রেজ করে রাখছো। এটা অসীম থেকে আসবে। এটা ইলেকট্রনটা সবচেয়ে যখন ডিসটেন্স সবচেয়ে বেশি হবে সেই সময় এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। তাহলে শক্তি কি সর্বনিম্ন হবে? E = E হচ্ছে
এইচ বাই ল্যামডা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ল্যামডা যদি সর্বনিম্ন হয় তাহলে শক্তি তো সর্বোচ্চ হয়ে যায়, এখানে তো সর্বনিম্ন শক্তি কথা বলছে, তাহলে ল্যামডা মান এখানে সর্বোচ্চ হতে হবে না? ল্যামডা মান সর্বোচ্চ হতে গেলে এখানে ইলেকট্রনটাকে সবচেয়ে কাছের শক্তি স্তর থেকে আসতে হবে, তার মানে দ্বিতীয় শক্তি স্তর। আর এখানে শোষিত শক্তির কথা বলা হয়েছে, তো তার মানে ইলেকট্রনটা প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা ব্যবহার করব 1/λ হচ্ছে RH 1/n1, n1 এর মান হচ্ছে 1, 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। এখান থেকে প্রথমে আমরা ল্যামডা মানটা বের করব, ল্যামডা মানটা বের করে তারপর আমরা এই E=hc/λ এখানে বসাবো। আর এখানে ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায় বা দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে আসে তখন কোন সিরিজটা আমরা পাই? লাইম্যান, বামার, প্যাশ্চেন কোনটা পাই? কে বলতে পারবা? দ্রুত বলো। লাইম্যানটা পাই। আর লাইম্যানটা কি ইউভি রশ্মি, দৃশ্যমান অঞ্চলের আলো, না আইআর রশ্মি? লাইম্যানটা কোন সিরিজের রশ্মি? হ্যাঁ বলো রহমান। আর নিজেকে আনমিউট করে বলতে পারবা, অপশন অন মানে খোলা আছে। ইউভি হবে। ইউভি, আর রাইট, হ্যাঁ। আর ইউভি রশ্মির ব্যবহার হচ্ছে জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। স্যার এটা কি সিলেবাসে আছে যে ইউভি রশ্মিটা? বর্ণালী যে আছে, বুঝতে পারছো? বর্ণালী ব্যবহৃত, এটা বর্ণালী থাকলে তো বর্ণালী ব্যবহারই থাকবে, তাই না? সিলেবাসের মধ্যে তো বর্ণালী আছে, তাই না? হাইড্রোজেন পরমাণু বর্ণালী আছে না? তো বর্ণালী পড়তে গেলে তো বর্ণালী ব্যবহারও আসতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা থার্ড চ্যাপ্টারটা একটু নিজেরাও পড়বা এবং তোমাদের যে জিনিসগুলোতে সমস্যা এগুলো তোমরা জিজ্ঞেস করবা যে এই জিনিসটা বুঝি না সিলেবাস অনুযায়ী, যে এই জিনিসটাতে একটু সমস্যা আছে, আমি সেই জিনিসটা এক্সপ্লেন করব। আর সাথে আমরা আরো কিছু এরকম সিকিউ নিয়ে এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।